আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার জন্য এই এলিমেন্টগুলোকে ব্যবহার করে ভিউ ক্যাটাগরির মধ্যে আপনি এখানে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আজকে আমরা জাভা প্রোগ্রামিংয়ের ইভেন্ট এই অপশনগুলো দেখব। ইভেন্টের এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। এখানে যদি আমরা একটু দেখি তাহলে প্রথম ক্যাটাগরি হলো অ্যাক্টিভিটি। এখানে মূলত অ্যাক্টিভিটির বিভিন্ন ধরনের ইভেন্টগুলো এখানে আপনি পেয়ে যাবেন। এরপরে এখানে ভিউ ক্যাটাগরির মধ্যে যতগুলো ইভেন্ট থাকবে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে কম্পোনেন্ট ক্যাটাগরির মধ্যে যতগুলো ইভেন্ট থাকবে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আর ড্রয়ারের মধ্যে আপনি যতগুলো ইভেন্ট থাকবে সেগুলো এখানে দেখতে পাবেন। তো ঠিক তেমনি মোর ব্লকের ভিতরে আপনি যতগুলো মোর ব্লক তৈরি করবেন সেটা এখানে দেখা যাবে। এখন প্রত্যেকটা কী বিষয় আছে সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। প্রথমত ইভেন্টের সবার নিচে আপনি প্লাস বাটন একটা দেখতে পাবেন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এগুলো আমরা পরবর্তীতে কোনো একটা সময় দেখে নেব, তবে এখন আমরা শুধুমাত্র এই ইভেন্টগুলোকে দেখব। এর কাজ কি সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব পরবর্তী কোনো ভিডিওতে। তো এখান থেকে চাইলে আমরা ইভেন্টগুলো যুক্ত করতে পারি। এরপরে আছে ভিউ ইভেন্ট। তো এই ভিউতে কোনো ইভেন্ট থাকবে কি না সেটা আমরা কিভাবে বুঝবো? মনে করুন আমরা এখান থেকে ভিউতে একটা বাটন নিলাম, এখন ইভেন্টে যাব, তখন এই যে ইভেন্ট আছে এখানে আপনি দেখতে পাবেন অন ক্লিকের একটা ইভেন্ট এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে, যেটা আমাদের আছে ভিউ ইভেন্টে। এর মানে আমরা ভিউতে এখানে কোনো কিছু যুক্ত করলে সেইখানে থাকা সমস্ত ইভেন্টগুলো আমরা এখানে দেখতে পাবো। সমস্ত ইভেন্টগুলো যে দেখা যাবে তা না, আপনি যদি প্লাস বাটনে ক্লিক করেন তাহলে অন্যান্য ইভেন্টগুলোও দেখতে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আরও একটা এক্সট্রা ইভেন্ট আছে। এটা যদি আমি টিক চিহ্ন ক্লিক করি এবং অ্যাডে ক্লিক করি তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এখন দুটো ইভেন্টের কাজ কি সেটা নিচে লেখা আছে। যেমন দেখতে পাচ্ছেন বাটন 1 এবং নিচে লেখা আছে অন ক্লিক। এর মানে যখন ওই বাটন 1-এ আমরা ক্লিক করব, এই যে বাটনটা আছে এটার নাম হলো বাটন 1। এটার নাম আমরা চাইলে সবার শেষে আইডিতে গিয়ে পরিবর্তন করে নিতে পারি। এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে বাটন 1 চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হলো বাটন 1 অন ক্লিক। এর মানে এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে বাটন 1-এ ক্লিক করলে কী হবে বা কী কাজ হবে সেটা এখানে দেখা যাবে। বা আপনি এখানে চাইলে সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আপনি যদি চান বাটন 1-এ ক্লিক করলে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠুক, তাহলে আপনাকে এখানে সেই প্রোগ্রামগুলো করতে হবে। প্রোগ্রাম কথাটা শুনে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আপনি সমস্ত কিছু প্রোগ্রাম ছাড়াই করতে পারবেন। এছাড়াও এখানে আছে বাটন 1 অন লং ক্লিক, অর্থাৎ কেউ যদি বাটন 1-কে চেপে ধরে বসে বা লম্বা সময় ধরে ক্লিক করে থাকে তাহলে কি হবে সেটা আপনি এখানে চাইলে নিতে পারেন। আর যদি আপনি চান এটা আপনি ব্যবহার করবেন না বা ইউজার যদি লম্বা সময় ধরে এটা ক্লিক করে তাতেও কোনো কিছু হবে না, তাহলে এটাকে ডিলিট করে দেবেন। এরপর আছে কম্পোনেন্ট। এখানে যে কম্পোনেন্ট ক্যাটাগরি আছে এখানে আমরা ক্লিক করলে অনেকগুলো কম্পোনেন্ট এখানে দেখতে পাবো, যেগুলোর বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ আছে। এই কম্পোনেন্টের যতগুলো ইভেন্ট থাকবে সেটা আমরা এখানে দেখতে পাবো। উদাহরণস্বরূপ আমি একটা কম্পোনেন্ট এখানে যুক্ত করছি, যেমন ফাইল পিকার। গ্যালারি থেকে কোনো ফাইল এখানে নিয়ে আসার জন্য ফাইল পিকারের ব্যবহার করা হয়। এখানে আমরা ফাইলের ক্যাটাগরি দেব ইমেজ ফাইল। আর এখানে দেখতে পাচ্ছেন ফাইলের কম্পোনেন্টের নাম দিলাম ফাইল। এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যারো, এখানে ক্লিক করলে আমরা ইভেন্টগুলো দেখতে পাবো। কিন্তু আমরা এখান থেকে না চাইলে এখান থেকেও দেখতে পারি, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো ইভেন্টের নাম নেই। তো এই জন্য কী করব, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে এই দুটো ইভেন্ট দেখা যাবে, আর এগুলো চাইলে আমরা এখানে যুক্ত করে নিতে পারি। তো দেখতে পেলেন কিভাবে ইভেন্টগুলো এখানে যুক্ত করা হয়। এরপরে আমরা এখানে সমস্ত প্রোগ্রাম করতে পারি।
এরপরে ঠিক ড্রয়ারের একই কাজ। ড্রয়ারটা আসলে কি? তো এখানে মেইন ডট এক্সএমএল ক্লিক করলে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কাছে এখানে একটা ড্রয়ার অপশন আছে। যদি আমরা এটাকে ইনেবল করে দিই তাহলে এরকম একটা ড্রয়ারের ফিচার আমরা পেয়ে যাব। এবং এখানে সেভে ক্লিক করলে ড্রয়ারের যতগুলো এলিমেন্ট আমরা ব্যবহার করব সেগুলো এখানে দেখা যাবে, এবং এখানে দেখা না গেলেও আমরা প্লাস বাটনটি ক্লিক করে সেগুলো ইম্পোর্ট করে নিতে পারি। যেহেতু ড্রয়ারে আমরা কোনো কিছু এখানে এডিট করিনি, যার জন্য এখানে কিছু দেখা যাচ্ছে না। এখন ড্রয়ারে কীভাবে এডিট করব বা ডিজাইন করব, এখানে আমরা যদি 3 ডটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন এতগুলো অপশন এখানে চলে আসছে। এটা মূলত একটা ড্রয়ার। তো এরকম আমরা চাইলে আমাদের অ্যাপে তৈরি করতে পারি। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ভিউ, এখানে ক্লিক করব। আমরা যে ড্রয়ারটা তৈরি করেছিলাম বা এখানে ইনেবল করেছিলাম তার জন্য এখানে একটা লেআউট তৈরি হয়েছে যার নাম ড্রয়ার-মেইন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে একদম খালি, এখানে কিছুই নেই। তো এখানে আমরা কিছু দেওয়ার জন্য এখানে আমি টেক্সট নিয়ে নিলাম, আর এখন এটাকে সেভ করে আবারও আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাব, বা আমাদের প্রধান যে পৃষ্ঠাটা ছিল সেই পৃষ্ঠাটায় যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন ড্রয়ার, আর এখানে আমি প্লাস বাটনে ক্লিক করব তাহলে এখানে দুটো অপশন দেখতে পাবেন। একটি হলো টেক্সট ভিউতে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, আরেকটি হলো কেউ যখন লম্বা সময় ধরে ক্লিক করে বসে থাকবে তখন কি হবে। এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু আপনি এখানে ইম্পোর্ট করে নিতে পারেন। তো এটা ছিল ড্রয়ারের ইভেন্ট। আর এরপরে আছে মোর ব্লক। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফর্ম কালেকশন। এখানে ক্লিক করলে আমার কাছে অনেকগুলো কালেকশন আছে যেগুলো আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি যখন এটা প্রথম ব্যবহার করবেন তখন এখানে আপনি কিছু দেখতে পাবেন না। আর এই জন্য আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। আর এখানে আপনি চাইলে অনেকগুলো মোর ব্লক তৈরি করে নিতে পারেন। যেমন আমি এখানে একটা মোর ব্লকের নাম দিলাম গো। এখানে সেভে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মোর ব্লক তৈরি হয়ে গেছে। এখানে চাইলেও আমরা এন্টার করে কোনো প্রোগ্রাম করতে পারি। মোর ব্লক ব্যবহার করা হয় সেই সমস্ত ক্ষেত্রে যেখানে আপনাকে একই প্রোগ্রাম বারবার লিখতে হয়, এবং সেই সমস্যাটা দূর করার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হিসেবে মোর ব্লক ব্যবহার করা হয়, যাতে এই একটা মোর ব্লক তৈরি করে বা এক জায়গায় কোডিং করে বিভিন্ন জায়গায় সেটা ব্যবহার করা যায়। এতে ব্যবহারকারী বা আপনার অনেক কষ্ট লাঘব হবে এবং আপনি অনেক কম সময়ের মধ্যে অনেক ভালো একটা আউটপুট পাবেন। এবং মোর ব্লক ব্যবহার করার জন্য অ্যাপের সাইজও কিন্তু অনেকটা কমে যায়। এটা আমাদের জন্য ভালো, এবং আমরা কম সময়ের মধ্যে অনেক বেশি প্রোগ্রাম করতে পারি। তো এই জন্য মূলত মোর ব্লক ব্যবহার করা হয়। এরপর কম্পোনেন্ট তো আমি আপনাদেরকে দেখিয়েছি, যেখানে অনেক ধরনের অপশনস থাকে, যে অপশনগুলোর ব্যবহার আমরা বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সময় করে থাকব। তবে আমরা এক নজরে একবার দেখে আসি যে আসলে কম্পোনেন্টগুলোর কোনটার কী কাজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে ইন্টেন্টের মানে হলো আপনারা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা ব্যবহার করবেন। এর মানে যদি আপনি প্রয়োজন পড়ে আপনার অ্যাপের একটা পৃষ্ঠা বা একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা পৃষ্ঠা বা অন্য একটা অ্যাক্টিভিটিতে আপনি যদি যেতে চান তাহলে ইন্টেন্টের ব্যবহার করবেন। এরপরে শেয়ার্ড প্রেফারেন্স ব্যবহার করে আপনি আপনার কোনো তথ্যকে সেভ করে রাখতে পারেন। মনে করুন একজন ইউজার তাদের পাসওয়ার্ড এবং ইমেলকে ব্যবহার করে লগ ইন করবে, আর তখন আপনার প্রয়োজন হবে সেই পাসওয়ার্ড বা ইমেলকে আপনার ওই ইউজারের ফোনে সেভ করার জন্য। কারণ ইউজার যখন পরবর্তীতে আবারও অ্যাপের ভেতরে প্রবেশ করবে তখন বারবার যখন ইউজার এখানে লগ ইন করবে তখন ইউজারের একটা বিরক্ত সৃষ্টি হবে। আর যে সমস্যাটা সমাধানের জন্য এখানে শেয়ার্ড প্রেফারেন্স ব্যবহার করে আপনি কিন্তু সেই লগ ইন এবং পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারেন ওই ইউজারের অ্যাপে, এবং সেভ করলে পরবর্তীতে যখন ইউজার প্রবেশ করবে তখন অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো এই ধরনের ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য অথবা অ্যাপের ভেতরে তথ্যগুলোকে সেভ করে রাখার জন্য মূলত শেয়ার্ড প্রেফারেন্সের ব্যবহার করা হয়। এরপর আছে ফাইল পিকার। আপনি অনেক ফটো এডিটর বা অনেক অ্যাপে দেখবেন যখন আমরা কোনো গ্যালারি থেকে কোনো ফাইল অথবা কোনো ইমেজ কোনো ভিডিওকে ইম্পোর্ট করতে চাই তখন এই ফাইল পিকারের ব্যবহার হয়। এরপর আছে ক্যালেন্ডার ভিউ।
আমরা এর আগে দেখিয়েছিলাম ভিউতে টাইম এবং ডেট পিক করার জন্য ক্যালেন্ডার ভিউ ব্যবহার হয়, কিন্তু এই একই কাজ আপনি করতে পারেন জাভা প্রোগ্রামের মাধ্যমে, আর সেই কাজটা করা হয় এখানে এই কম্পোনেন্ট ব্যবহার করে। এরপরে আছে ভাইব্রেটর। যখন আপনার ফোনে কেউ কল দেয় বা অন্য কোনো অ্যাপে আপনি হয়তো দেখে থাকবেন, যখন আপনি কোনো কিছু ক্লিক করেন তখন ফোন ভাইব্রেট হয় বা ফোনটা কেঁপে ওঠে। এটা হয় ফোনের ভেতরে থাকা একটা ছোট্ট মোটরের কারণে, যেটা আসলে ঘুরতে থাকে। আর এই যে ভাইব্রেটর আপনি চাইলে আপনার অ্যাপেও তৈরি করতে পারবেন। যখনই আপনি চাইবেন তখন কিন্তু আপনি ভাইব্রেটর ওপেন করতে পারবেন এবং আপনার ফোনকে ভাইব্রেট করতে পারবেন। এরপর আছে টাইমার। অ্যাপের ভেতরে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আছে টাইম কাউন্ট করার প্রয়োজন পড়ে, যেমন স্টপ ওয়াচ বা অন্য যে কোনো ধরনের ক্ষেত্রে, যেমন আপনি ডাউনলোড প্রোগ্রেস শো করাতে চান অথবা অন্য কোনো কিছু শো করানোর জন্য টাইমার কম্পোনেন্টটা ব্যবহার করা হয়। এটা মিলি সেকেন্ডে টাইমগুলোকে ব্যাকগ্রাউন্ডে কাউন্ট করে। এরপরে ডায়লগ। এই অপশনটা ব্যবহার করে আপনি কোনো মেসেজকে শো করাতে পারেন। যখন আমি এখানে ক্লিক করি তখন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এক ধরনের ডায়লগ। এই ধরনের অ্যানিমেশন অথবা এর আগে আমরা যতগুলো ডায়লগ দেখেছি, যেমন আমরা ওয়াইড সিলেক্ট করেছিলাম ভিউতে, আবার হাইয়েস্ট সিলেক্ট করেছিলাম, এই সমস্ত জায়গায় যে সমস্ত ডায়লগগুলো দেখা গেছে সেগুলো মূলত যে পপ আপগুলো এখানে উপরে উইন্ডোতে দেখা যায় সেগুলো মূলত ডায়লগ, আর সেগুলো তৈরি করার জন্যই এই কম্পোনেন্টটা ব্যবহার করা হয়। এরপরে মিডিয়া প্লেয়ার। ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোথাও কোনো কোনো অডিও ব্যবহার করতে চান বা অডিও শো করাতে চান, সেক্ষেত্রে এই মিডিয়া প্লেয়ার ব্যবহার করতে পারেন। অনেক সময় অ্যাপের ভিতরে দেখবেন অ্যাপে প্রবেশ করলে কোনো সাউন্ড আসে এবং সেই সাউন্ডগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় মিনি মিলিশিয়া খুবই পপুলার একটা গেম ছিল, যেখানে আসলে ব্যাকগ্রাউন্ডে একটা গান চলতে থাকতো। ওই ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো মিউজিক প্লে করতে চান অথবা কোনো সাউন্ড প্লে করতে চান তাহলে মিডিয়া প্লেয়ারের প্রয়োজন। এরপর আছে সাউন্ড পুল। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে আপনি যখনই মেসেজ করেন তখন টুনটুন করে একটা শব্দ আসে, আর এই শব্দটা মূলত সাউন্ড পুল ব্যবহার করে তৈরি করা হয়। সাউন্ড পুল ব্যবহার করে খুব ছোট ছোট সাউন্ডগুলোকে এখানে রান করানো হয় এবং সেই সাউন্ডগুলো শোনা যায়। এরপরে আছে অবজেক্ট অ্যানিমেটর। অ্যাপের ভেতরে আপনি যখন অ্যানিমেশন তৈরি করবেন তখন এই অবজেক্ট অ্যানিমেটরের প্রয়োজন পড়বে। অবজেক্ট অ্যানিমেটরের মাধ্যমে বিভিন্ন লেআউট গ্রুপ অথবা ইমেজ অথবা অন্য যে কোনো কিছুকে অ্যানিমেশন করার জন্য ব্যবহার হয়। এরপর আছে ক্যামেরা। আপনি আপনার ফোনে যে অ্যাপ তৈরি করবেন সেখানে যদি আপনার জন্য কোনো ক্যামেরা প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি ক্যামেরার এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন। এরপর এই অপশনটা আসলে কম্পাস তৈরি করা বা এখানে বিভিন্ন ধরনের আমাদের যে গ্র্যাভিটি বা অন্যান্য যে সেন্সরের কাজ আছে সেটা আসলে করার জন্য এখানে ব্যবহৃত হয়। তবে এটা অনেকের ফোনেই সাপোর্ট করবে না। যদি এখানে আমি এটাকে ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পাবো আমার ডিভাইসে এটা সাপোর্ট করবে না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও কিছু কম্পোনেন্ট আছে যেগুলোতে ক্লিক করলে এখানে আমরা সেগুলোর নাম এবং সেগুলো কোন কাজে ব্যবহৃত হয় তা কিন্তু এখানে লেখা দেখতে পাবো। তবে তারপরও আমি আমার ভাষায় এই পুরো বিষয়টাকে আপনাকে আমি বলে দিচ্ছি। এখানে হলো টেক্সট টু স্পিচ। এর ব্যবহার করে আমরা কোনো টেক্সটকে কথা বলাতে পারি। যেমন ডিকশনারি অ্যাপের মধ্যে আমরা দেখেছি কোনো প্রোনাউন্সিয়েশন যদি আমরা না পারি সেক্ষেত্রে স্পিকে ক্লিক করলে এখানে আমরা শব্দগুলোকে শব্দে শুনতে পারবো। অর্থাৎ আমরা যদি কোনো লেখা এখানে সেট করে দিই তাহলে অ্যাপের ভেতরে সেই লেখাগুলোকে শব্দে কেউ উচ্চারণ করে দেবে, বা আমরা যদি কোনো লেখাকে ভয়েসে কনভার্ট করতে চাই তাহলে এই অপশনটার ব্যবহার করব। এরপরে পরবর্তী অপশনটা আছে স্পিচ টু টেক্সট। আমরা কিবোর্ড অথবা গুগল স্পিচ রিকগনাইজেশন হয়তো দেখেছি, যেখানে আমরা মুখ থেকে কথা বলছি আর সেই সাউন্ডটাকে ডিটেক্ট করে ও আসলে লেখায় পরিবর্তন করে দেয়। বিশেষ করে আমরা এখানে যখন ইনপুট টেক্সটে ক্লিক করব তো এই কিবোর্ডটা যে ওপেন হলো, এই কিবোর্ডের পাশে একটা মাইক্রোফোন নামের বাটন আছে।
মাইক্রোফোন নামে এই যে অপশনটি আপনি দেখতে পেলেন, এটাই মূলত স্পিচ রিকগনাইজেশন বা স্পিচ টু টেক্সট কনভার্ট করার এই অপশনটি। এখানে যদি আমরা আমাদের অ্যাপে এটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অ্যাপে ওরকম একটা ফ্যাসিলিটি যুক্ত করতে পারবো। এরপর হলো রিকোয়েস্ট নেটওয়ার্ক। এর ব্যবহার করে আমরা এপিআই ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন কোনো নিউজ পেপার অ্যাপ অথবা কোনো চ্যাট জিপিটির মতো কোনো রোবোটিক অ্যাপ অথবা এআই নিয়ে কাজ করলে আমাদের এখানে এপিআই রিকোয়েস্ট বা অন্যান্য ক্ষেত্রে এই যে কম্পোনেন্ট আছে এটা ব্যবহার করার প্রয়োজন পড়ে। এখান থেকে আমরা ওয়েব এপিআই কল করতে পারি এবং যার ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স ডেটা এক্সচেঞ্জের কাজও করতে পারি। এইগুলো একটু অ্যাডভান্স বিষয় যেগুলো আমরা পরবর্তীতে একদম শেষের দিকে এই সিরিজের শেষের দিকে আমরা জানব। এরপর আছে ব্লুটুথ কানেক্ট। আমরা যদি কোনো ব্লুটুথ অ্যাপ তৈরি করতে চাই বা ব্লুটুথ চ্যাটিংয়ের অ্যাপ অথবা ব্লুটুথ কোনো ডিভাইস কানেক্টর হিসেবে ব্যবহার করতে চাই তাহলে ওই অ্যাপে আমাদের এই ব্লুটুথ কানেক্ট এই যে অপশনটি ব্যবহার করতে হবে। এরপর আছে লোকেশন ম্যানেজার। এটা মূলত ডিভাইসের লোকেশন জানার জন্য ব্যবহৃত হয়। যদি আপনি এই কম্পোনেন্টটা ব্যবহার করেন সেক্ষেত্রে ডিভাইসের লোকেশন আপনি চাইলে দেখতে পারবেন। এরপরে আছে প্রোগ্রেস ডায়লগ। এর আগে ভিউ ইভেন্টে আমরা দেখিয়েছিলাম যে প্রোগ্রেস বার কেন ব্যবহার করা হয়। প্রোগ্রেস ডায়লগ ঠিক একই কাজে ব্যবহার হয়, কিন্তু আগেরটা ছিল প্রোগ্রেস ভিউ, যেটা আসলে আমাদের মেইন লেআউটে দেখা যেত, আর এই প্রোগ্রেস ডায়লগ মূলত পপ আপ ইন্টারফেসে দেখা যাবে, অর্থাৎ ডায়লগ আকারে দেখা যাবে। এরপরে ডেট পিকার। এটার মাধ্যমে আপনি তারিখ সিলেক্ট করতে পারবেন, যেটা আসলে আগে যে আমরা দেখিয়েছিলাম ভিউ ইভেন্টের ক্ষেত্রে ডেট পিকার এবং এখানে ডেট পিকার প্রায় সেম। তো পার্থক্য হলো শুধুমাত্র এটা আসলে ফ্লোটিং দেখা যাবে, অর্থাৎ আমাদের অ্যাপের উপরে ভাসমান আকৃতিতে দেখা যাবে, এবং টাইম পিকার ঠিক একই কাজ করে। কোনো সময়কে এখানে নির্বাচন করার জন্য টাইম পিকার ব্যবহার করা হয়। এরপরে নোটিফিকেশন। আমাদের অ্যাপে আমরা এখানে যখন উপরে একটু স্ক্রল করব তখন এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন রেকর্ডারের একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে। এই জিনিসটা যদি আমি আমার অ্যাপে তৈরি করতে চাই তাহলে এই নোটিফিকেশন কম্পোনেন্টের ব্যবহার করব। এরপর আছে ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার, যেগুলো আসলে আমরা ফ্র্যাগমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করব। তবে এটা হয়তো আপনি এখন বুঝবেন না, কারণ এটা বোঝানোর জন্য পুরো একটা আলাদা টিউটোরিয়াল আপনাকে তৈরি করে দেখাতে হবে। এরপর আছে ওয়ান সিগন্যাল, যেটা ফায়ারবেজের দ্বারা ব্যবহার করা হয়। তো এটা আসলে এখন দেখালে আপনি বুঝবেন না। এরপর আছে ইন্টারস্টিশিয়াল অ্যাড। এটা আসলে মনিটাইজ করার জন্য বা আর্নিংয়ের জন্য ব্যবহার হয়, যেটা আসলে গুগল অ্যাডমোবের তরফ থেকে বা সেখান থেকে অ্যাড দেখানোর জন্য এই অপশনটির ব্যবহার হয়। এরপর আছে রিওয়ার্ডেড অ্যাড। অনেক সময় আছে আপনি কোনো অ্যাপে প্রবেশ করলে সেখানে আসলে ভিডিও অ্যাডস দেখা যায়। ওই ধরনের ভিডিও অ্যাডস তৈরি করার জন্য রিওয়ার্ডেড ভিডিও অ্যাড এখানে এই কম্পোনেন্টের ব্যবহার হয়। এরপর আছে ফায়ারবেজ ডিবি। এর মানে ফায়ারবেজ ডেটাবেজ। এটা মূলত ফায়ারবেজের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার হয়, তবে এগুলো আসলে একটু অ্যাডভান্স বিষয়, যেগুলো আমরা পরবর্তী কোনো বিষয় মানে কোনো ভিডিওতে দেখব। এরপরে আছে ফায়ারবেজ অথ। এর মানে হলো ফায়ারবেজ অথেন্টিকেশন। অনেক অ্যাপেই যখন আপনি প্রবেশ করেন তখন দেখা যায় সেখানে ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হয় এবং অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনি যদি চান আপনার অ্যাপে এরকম অপশন থাকুক তাহলে এই অপশনটি ব্যবহার করে সেরকম সিস্টেম করা যায়। এরপরে আছে ফায়ারবেজ স্টোরেজ। এখানে আমরা চাইলে কোনো কিছু আপলোড করতে পারি এবং সেখান থেকে কোনো ডেটা নিয়ে আসতে পারি। তো এগুলো মূলত একটু অ্যাডভান্স লেভেল। এরপরে ফোন অথেন্টিকেশন, ক্লাউড মেসেজিং, গুগল লগ ইন, এগুলো সব ফায়ারবেজের কিছু ফিচার। ফায়ারবেজ আসলে গুগলের একটি প্রোডাক্ট, যেটা এখানে সিঙ্ক করার জন্যই এই অপশনগুলো ব্যবহার হয়, বা বলতে পারেন যখন ফায়ারবেজের সাথে আপনি আপনার অ্যাপকে কানেক্ট করবেন তখন এই অপশনগুলোর ব্যবহার হবে। এরপরে আছে অ্যাসাইন টাস্ক। এটার ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো টাস্ক কমপ্লিট করতে পারেন। যখন আপনি কোনো
ভিডিও এডিটর অ্যাপ ব্যবহার করেন তখন ভিডিওটা এক্সপোর্ট করার সময় যখন প্রোগ্রেসটা দেখা যায় এবং তখন ব্যাকগ্রাউন্ডের ভিডিও রেন্ডারিং হয় এবং সেই ভিডিও রেন্ডারিংয়ের প্রসেসটা মূলত অ্যাসাইন টাস্কের ব্যবহার করে হয়ে থাকে। যখন আপনি আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো বড়সড় কোনো টাস্ক কমপ্লিট করবেন তখন এই কম্পোনেন্টের ব্যবহার করে আপনি সেটা করতে পারেন। এরপরে ইএক্স ফাইল পিকার, যেটা আসলে একটা ফাইল পিকার, যেটা আমি আসলে এর আগেও দেখিয়েছি। উপরে সবার প্রথমে আমি দেখিয়েছিলাম ফাইল পিকার, এটাও ঠিক একই কাজ, তবে এটা হলো থার্ড পার্টি একটা কাস্টম লাইব্রেরি ব্যবহার করে তৈরি করা একটা কম্পোনেন্ট। এরপর আছে স্পিড ডায়াল ভিউ, সুপার ইউজার, টেক্সট ইনক্রিপ্টর, যেগুলো খুব একটা প্রয়োজন হয় না, যেগুলো থার্ড পার্টি ইউজারের দ্বারা তৈরিকৃত। এই সমস্ত বিষয়গুলো খুব একটা এখানে ব্যবহৃত হয় না। এখানে আমি অনেকগুলো কম্পোনেন্ট ইম্পোর্ট করে রেখেছি এবং আমার তৈরি করা নিজস্ব কিছু কম্পোনেন্টও আছে, যার জন্য এখানে অনেকগুলো কম্পোনেন্ট দেখা যাচ্ছে। আপনি হয়তো আপনার ফোনে এতগুলো কম্পোনেন্ট নাও দেখতে পারেন, তবে আমি যে মেইন বিষয়গুলো বললাম সেই সমস্ত কম্পোনেন্টগুলো আপনি আপনার কাছে দেখতে পাবেন। বাকি এই কম্পোনেন্টগুলো আপনি আস্তে আস্তে ইম্পোর্ট করে নিলে আপনার অ্যাপেও এরকম দেখতে পাবেন, বা আপনি চাইলে আপনার নিজস্ব কম্পোনেন্টও এখানে তৈরি করে নিতে পারেন। SKHUR ব্যবহারের অন্যতম একটা ভালো বেনিফিট হলো এটা মোবাইল ফোনে তৈরি করা যায় এবং আপনি এর যে সমস্ত কম্পোনেন্ট এবং সমস্ত ব্লক আছে সেগুলো সমস্ত কিছু নিজের ইচ্ছে মতো ম্যানুয়ালি পরিবর্তন করে নিতে পারবেন এবং কোনো কিছু প্রয়োজন হলে সেটা আপনি তৈরি করেও নিতে পারবেন।